আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এখন কটা বাজছে বলুন তো? দেখলেন তো কত বাজছে? 6:39। আর সকালের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, পুরোপুরি এখনও মানে অন্ধকারই হয়ে আছে। আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, ওই জন্য হয়তো এরকম আলো আলো লাগছে। দাঁড়ান বন্ধ করে আপনাদের দেখাই। দেখুন, এখনও অন্ধকার, মানে 7টা বাজছে, এখনও সকাল হয়নি। আর আমাদের ওখানে কখন সকাল হয়ে যায়, তাই না? তো এই রকমই অন্ধকার থাকে। এর আগে 6টার সময় উঠেছি, তখন থেকে রান্নাবান্নার মানে কাজকর্ম শুরু করছি। সবজি সাবজা কেটেছি। এই যে আজকে মশলা ভাত বানিয়ে দিতে হবে ছেলের স্কুলে, আর বরকে টিফিনে তাই দিয়ে দেব। আর ব্রেকফাস্টের জন্য এই যে পোহা বানিয়েছি সকালে খাওয়ার জন্য। পোহা বানিয়ে পোহা খাওয়া হবে। আর এই দিকে হচ্ছে লিকার চা বানানো হচ্ছে, লিকার চা। তার সঙ্গে 1 গ্লাস দুধ আছে, তারপরে কলা আছে। আর এই যে দেখুন, মশলা ভাত আমার রেডি হয়ে গেছে। মশলা ভাতটা ওভেনে বানিয়েছিলাম বাসমতি চাল দিয়ে, আলু দিয়ে। মটর ফটর ছিল না, তো শুধু ওই দিয়েই বানিয়ে দিয়েছি। হাজব্যান্ডকেও টিফিনে দিয়ে দেবো, ছেলেকেও দিয়ে দেবো। ছেলের টিফিন প্যাক করতে চলে এলাম। সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট। বর চলে গেছে অফিসে, ছেলে যাবে স্কুল, সেই জন্য ছেলের টিফিন প্যাক করছি। বরের টিফিন অলরেডি প্যাক করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, মশলা ভাত দিয়ে দিচ্ছি। স্কুলে আজকে ফুড ফেস্টিভ্যালের 4র্থ দিন, তো আজকে স্কুল থেকে বলা হয়েছিল মশলা ভাত বানিয়ে দিতে বা পোলাও বানিয়ে দিতে, যে কোনো রাইস বানিয়ে দিতে। তো আমি তো আর বিরিয়ানি রাইস বানিয়ে দিতে পারি না, তো সেই জন্য আর কি মশলা ভাতই বানিয়ে দিলাম। একটু স্যালাড দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, তারপরে একটু ড্রাই ফ্রুটস আর একটা চকলেট দিয়েছি। ব্যাস, এটাই আজকের টিফিন। এই টিফিনটা আজকে খেয়ে এলে সেটা কিন্তু অনেক বড় পাওয়া হবে আমার কাছে। ছেলেকে নিয়ে চলে এসেছি তৈরি করে একদম রাস্তায়। 10 মিনিট আগে আসি, যে ছুটে ছুটে বাড়ি থেকে আসাটা উচিত হবে না, দেখতে খারাপ লাগে। ওই যে দেখুন, দুধ যে দেয় ওই ভাইয়াটা এসেছিলো। ভাগ্যিস আমি বাইরে জায়গাটা রেখে এসেছিলাম, না হলে আবার এখান থেকে আমাকে ছুটতে হতো। তো কি বলছিলাম যেন, হ্যাঁ, 10 মিনিট আগে যে আসি, যে বাড়ি থেকে ছুটে ছুটে আসাটা ভালো লাগে না, দেখায় না, ভালো দেখায় না। তো 10 মিনিট আগে আসলে ওকে সেই 10 ঘন্টা মনে হয় আমার সামলাতে যেয়ে। দেখুন রাস্তার মাঝে যেয়ে কী করছে। আমি কিন্তু ওকে বকা দিচ্ছি, আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে ওর বদমাইশিটা, দুষ্টুমিটা কোন লেভেলের সেটা দেখুন। মাঝ রাস্তায় যেয়ে কেমন নাচানাচি করছে দেখছেন। আর গাড়ি এলে কিন্তু ভয়ে দূর থেকে দেখছে গাড়ি আসছে নাকি, তো ভয়ে ছুটে আবার আমার কাছে চলে আসছে। আর বাসটাও বলিহারি, 10টা বেজে যাচ্ছে এখনও আসছে না, জানেন। তো আমি এসেছি 9:50-এর সময়, 10 মিনিট হয়ে গেল। আমি ভাবলাম হয়তো দেরি হয়ে গেল, বাস চলে আসবে তাড়াতাড়ি। এই যে নোংরা ঘাঁটছে, এই করছে ওই করছে। বাস এসে গেছে, ও কিন্তু লক্ষ্য করে নিয়েছে। আর ওর তাড়াতাড়ি হুড়োহুড়ি মারামারিটা একবার দেখুন। যা হোক মা হোক করে গলায় মানে বোতল ঝুলিয়ে, পিঠে ব্যাগটাকে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে, যদি বাস চলে যায় ওকে না নিয়ে। তো সেই জন্যেই এই যে বাসও এসে হাজির। আর জানি না ক্যামেরাটা কি হয়ে গিয়েছিল, টাচ করতে গিয়ে এরকম অন্ধকার কেন হয়ে গেল হঠাৎ। আমি তো মোবাইলের দিকে তাকাইনি, আমি ওকে তোলাতুলি করতে ব্যস্ত। ভিডিওটা অন ছিল, আরিয়ান ওখানে বসে আমাকে বাই বাই করছে, কিন্তু সেটা আর ভালো করে দেখা গেল না। বসিয়ে দিলাম ছেলেকে বাসেতে। এবার ছেলে যাবে স্কুল, আমি যাব বাড়ি। বাড়ি গিয়ে অনেক কাজ আজকে কিছুই হয়নি। তো আজকে একটা দারুণ জিনিস রান্না করব। কি বলুন তো আপনারা? সজনে ফুল আমি কিন্তু গাছ থেকে পেড়ে আনিনি, বাঁদরে টানাটানি করে পেড়েছিল খাওয়ার জন্য, তো তাড়িয়ে দিয়েছে, তো চলে গেছে। এনারা এখানে কোনো মানুষ এইসব ফুল টুল খায় না, বাঁদরে খায়। আর আমরা তো ওখানে খাই। তো আমাদের ওখানে নাকি মা, শাশুড়ি মা বলছে এখনও গাছে কোনো ফুল টুল আসেনি। তো এখানে পেয়ে গেলাম, অনেকগুলি পেয়েছিলাম বেশ। আমি ছিঁড়ে ছুঁড়ে শাক ফুল সব নিয়ে এসেছি। পড়ে পড়ে তো নষ্টই হবে, বাঁদরগুলো তো চলে গেছে। তো সেই জন্য নিয়ে এসেছি। আজকে এই ফুলটা ভাজা করব, আর শাকটা না এই যে পাশে এই চিকচিকিটা আছে প্যাকেটটা, ওর মধ্যে ভরে ওই পাশের রুমে যে একটা দিদি আছে ওনার ফ্রিজে রেখে দেবো, আবার কালকে করব শাকটা। শাক ফুল একদিনে একসঙ্গে করলে ভালো লাগবে না বলুন। আর পেয়েছি, বাপরে, এখানে তো পাওয়াই যায় না। কবে সজনে শাক খেয়েছি তার তো মানে স্বাদই ভুলে গেছিলাম।
আর পেলাম হাতের কাছে, অনেক ভাগ্য ভালো, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে পাইয়ে দিল। তো এই যে ফুল ভাজা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে ফুল দিয়ে দিলাম। এই ফুল ভাজাটা খাওয়া কিন্তু ভীষণই ভালো বলুন। এই সময় ফুল ভাজা খেলে বলে নাকি এই সময়ের যে মানে রোগ টোগ হয় সেগুলো নাকি হয় না। তো ফুল ভাজাটা খাওয়া খুবই ভালো। বাড়িতে যখন ছিলাম আগের বছর অনেক অনেক ফুল ভাজা খেয়েছিলাম। আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে একটা গাছ আছে, সেটাই এত ফুল এসেছিলো, কিন্তু সজনে ডাঁটা আসেনি, ফুলে ভর্তি হয়ে গিয়েছিল। আর তো ডাঁটা যখন আসছে না, ফুলগুলোকে নষ্ট করে লাভ নেই, ওই পেরে পেরে আনছিলাম। আর প্রায় রোজই খাওয়া হচ্ছিলো, ভাজা করে, বড়া করে, তারপরে এটা ছানা করে, মানে পেঁয়াজ লঙ্কা মাখিয়ে বেশ সুন্দর করে খাওয়া হয়। লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এই দেখুন হয়ে গেছে। সব প্রসেসটা দেখায়নি, সবাই তো জানে এই রান্নাটা করতে। আর এই দিকে গ্যাসে বসিয়েছি বিনস আর আলু ভাজা, কারণ এই বিনস আলুটার এই কড়াইটা না আমার ইন্ডাকশন তো নেবে না, তো সেই জন্য এখানে একটা বসিয়েছি। আর এখানে আবার একটা বসিয়েছি, ওটাকে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি মাছটা রান্না করব বলে। আজকে না ঘি বানাবো, ঘিটা একটু অন্য প্রসেসে বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। আমি নিজেই টেনশনে আছি যে এভাবে হবে নাকি। পাশের রুমে যে দিদিটা আছে উনি বলছিলেন আমাকে যে আমি ঘি মিক্সিতে বানাই, মানে মিক্সির জারে রেখে কি করে বানাই আমি জানি না। আমি বললাম আজকে আমি ট্রাই করে দেখি, হাতে করে তো অনেক ফাটাতে হয়, যদি হয়ে যায় আর কি। এই যে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটাকে ভালো করে কষাবো। আর কষিয়ে টমেটো দেবো, আলু টালু দিব না, একদম কষা কষা মতো বানাবো। দুজনের খাবার, সে আর কত মশলা দিতে হবে, অল্প দিলেই হয়ে যাবে, তাই না? একদম মাখা মাখা করেছিলাম, আর খেতে মানে খুবই ভালো হয়েছিল। তো এই মাছগুলো এখন দেবো না, শেষে দেবো, ভালো করে মশলা কষাবো। ওর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর একটা স্পেশাল মশলা দিয়েছিলাম, যেটা আমার মানে বোন হয়, ননদ হয়, আমাকে দিয়েছিল। তো এখানকার মানুষরা ওই মশলাটা বানায় অনেক, মানে সব কিছু মশলা দিয়ে, তারপরে গরম মশলা দিয়ে অনেক কিছু করে বানায়। তো সেই মশলাটা খুব ফ্লেভারফুল মশলাটা, মানে এক তরকারিতে একটা আলাদাই গন্ধ এনে দেয়। তো সেই জন্য আমি দিলাম যে মাছের রান্নাটা একটু বেশ সুন্দর করে আজকে বানাই, কষা কষা। আরিয়ানের পাপা প্রায় বলে এভাবে কষা কষা বানাও, আমি তো বানাই না, আমি এই ঝোল ঝাল করে বানাই। আজকে মনে হলো যখন বলেও প্রায়, আজকে ওকে এরকম করে বানিয়ে খাওয়াই। অল্প তরকারিতে খেতে হবে, আর ও একটু আলু টালু বেশি খায়, তরকারি একটু বেশি খায় মাখিয়ে। আমি শুকনো খেয়ে নিই, আমার অসুবিধা নেই। সেই জন্যে ওর জন্য একটু ঝোল ঝাল বানাতে হয়, তো আজকে এরকম করে বানাই, খেয়ে নেবে একদিন। বেশি টেস্টি তরকারি হলে অল্পতেই খাওয়া হয়ে যায় বলুন। আর যদি একটুখানি পাতলা টাতলা ঝোল হয় তাহলে অনেকটা মাখিয়ে খেতে হয়। তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একদম সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে পানি দিয়ে দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি পানি দেবো না, বেশি তো ঝোল করব না, অল্প ঝোল করব। বেশি পানি দিয়ে কি হবে বলুন। এবার পানিটা ফুটে যাবে যখন, মানে ঝোলটা, তখন মাছগুলো দিয়ে লবণটা কতটা হয়েছে না হয়েছে চেক করে নেব, তারপরেই হয়ে যাবে। এই রান্নাটা হওয়ার পরে আবার ঘি বানাবো, বেশ টাইম হয়ে গেছে, আবার ছেলেকে আনতে যেতে হবে। সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্না বান্না করা, একটু টাইম ওয়েস্ট করি না। মানে যখন ওকে স্কুলে পাঠাই তারপরে এসে কাপড় জামা কাচা, না ঘর টর মোছা, গোসল করে একদম রান্না করতে বসিয়ে দিই, তবুও কিন্তু টাইম পাওয়া যায় না। আসলে এখন তো ছোটো দিনের বেলা, এই বেলার মধ্যেই সব করতে হয়। ওকে স্কুল থেকে আনার আগে আমি সব কাজ করার চেষ্টা করি, কারণ ও স্কুল থেকে এসে ওর বদমাইশি সামলাতে সামলাতে আর হয় না, আরে একটা বেজে যায়, তখন আর কি কাজ করব বলুন। তো এই যে মাছও দিয়ে দিলাম, 4 পিস দিলাম, 2 পিস রেখে দিলাম দুপুরে ভাজা, আরেকটু গরম করে না ওটা আরিয়ানকে একটা দেবো। আরিয়ান খেতে খুবই ভালোবাসে ভাজা মাছ, তো ওকে দেবো। আজকে আমরা ভাত করিনি জানেন তো, সকালে যে মশালা ভাতটা বানিয়েছিলাম না, তো সেই ভাতটাই আমি রেখে দিয়েছি, ওই ভাতটাই আমি খাবো। সবার জন্যই বানিয়েছিলাম, বাসমতি চাল দিয়ে বেশ বিরিয়ানির মতো, যেমন সবজির বিরিয়ানি হয়, সবজি ছিল না, আলুর বিরিয়ানি হয়েছিল আর কি। তো বেশ ভালো খেতে হয়েছিল, ভালোই লাগছিল খেতে। গোবিন্দভোগ চালেরও করা যেতে পারতো, কিন্তু না, আমি বাসমতি চালেরই করলাম। আর এই যে ফিশ ফ্রাই মশলাটা,
ওটা অল্প করে একটু দিয়ে দিই, সুগন্ধ হবে বলে। আমি যখন মাঝে মাঝে দিই, এই মশলাটা সবসময় দিই না, যখন এই কষা কষা করে রান্না করি তখনই এই মশলাটা দিই। মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এবার ঢাকা দেবো, যাতে গন্ধটা না মাছগুলোর মধ্যে বা তরকারির ঝোলটার মধ্যে বেশ ভালো করে মিশে যায়। আর বেশিক্ষণ নয়, বেশ 5 মিনিট ফোটাবো, তাহলেই হয়ে যাবে রান্না। ঝোল তো মানে কিছুই নেই, কষা কষা তো, মাছ তো ভাজাই আছে। এই যে রান্নাও হয়ে গেছে। বাপরে বাপ, যা ধোঁয়া উঠছে! তো একে কিছুই দেখা যাবে না, মোবাইলটাই মনে হচ্ছে যেন একদম গরম হয়ে যাবে। দাঁড়ান, এই যে দেখুন, ভালো লাগছে না? দেখতে ভালো হয়েছে, যেরকম গন্ধও সেরকম বেরোচ্ছে। টেস্ট করে দেখলাম। এই যে ঘি বানাবো, দুটো জায়গা ভরে, এই জায়গাটা ভরেনি, এই জায়গাটায় দিদিটার ফ্রিজে রেখেছিলাম এই টিফিন বক্সটায় করে অল্প, আর ওই বাটিটা কিন্তু একদম ভরে গেছে। অনেকটাই ঘি হবে মনে হচ্ছে, বলুন। তো মিক্সিতে এভাবে বানায় বললো, আমি তো মানে আল্লাহ আল্লাহ করতে করতে বানাচ্ছি, দেখি কি হয়, আমি সাকসেস হব না হব না। তো শেষে কিন্তু আমি সাকসেস হইনি। আপনারা প্লিজ এভাবে মিক্সিতে কেউ বানাবেন না, হাতে করে ঘুঁটে ঘুঁটে যেভাবে পানি দেন ওইভাবে পানি দিয়ে বানাবেন, নাহলে আমার মতো খেটে খেটে মরে যাবেন। আমি এত মানে বিরক্ত হয়ে গিয়েছিলাম, এত টেনশনে পড়ে গিয়েছিলাম যে এতদিন, প্রায় 20 দিন ধরে আমি দুধের সরগুলোকে জমিয়েছি, যদি আমাকে নষ্ট করে যেতে হয় আমার খুবই কষ্ট হবে। আমি মানে কি বলবো আর, আমার কাছ থেকে যদি 500 টাকা চুরি হয়ে যেত আমি এত কষ্ট পেতাম না। ঘিটা যদি না, মানে যে হাল হয়েছিল। এইভাবে পানি দিয়ে বলল বানাতে, তো আমি বানালাম, কিন্তু কি হলো কি জানি, আমার কিন্তু ওই যে উপরে যে মাখনের মতোটা উঠে আসে না বাটারটা, সেটা কিন্তু কোনো উঠে আসেনি। আর কেমন হয়েছিল, তারপরে আবার অন্য জায়গায় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে সে অনেক কষ্টর কাহিনী, কি বলবো আপনাদের। সেই কাহিনী বলতে গেলে সকাল থেকে সন্ধে হয়ে যাবে, আর ভিডিও বানিয়ে দেখাতে গেলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো রাগে না কিছুক্ষণ পরে আমি ভিডিওই বন্ধ করে দিয়েছিলাম, যে এক করলাম আর এক হলো, এ কী হলো, হচ্ছে না কেন, এ কী হলো, হচ্ছে না কেন। আমি তো টেনশনে পড়ে গেছি, যা কী সর্বনাশ হলো, এবার কী করে কী করব। তো আল্লাহ আল্লাহ করলাম, তো যা হোক করে ঘি হয়েছিল, অনেকটাই ঘি হয়েছিল। অনেক রকম প্রসেস করে অনেক টাইম লেগেছিল। আর আমি যেভাবে করি হাতে করে সেই ঘুঁটে ঘুঁটে, তারপরে তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিই, আর উপরে যে যে ঘি বানানোর যে ওই মাখনটার মতো থাকে, সেটা আপনা আপনি উঠে চলে আসে। তো খুব আসানিসে হয়ে যায়, মানে সহজেই হয়ে যায়। কিন্তু এবার এই মিক্সিতে দিতে যেয়ে যে আমি কী ভাষা ভেসেছি, সহজে তো কিছু হয়নি। তো এতই কষ্ট, বিরক্ত, রাগ, বাপরে বাপ! আমি ভাবছি যে থাক, নিজের বুদ্ধিতে আমি, মানে নিজের বুদ্ধিতে আমি পুকুরের জলে ডুবে মরবো, পানিতে ডুবে মরবো, সে ভালো। অন্যের বুদ্ধিতে আমি পুকুরে নামতেও যাব না। তো এমন অবস্থা হয়ে গেছে। আর উনিও বারবার আমার কাছে আসছে, বলছে হয়েছে হয়েছে, ও ওইভাবেই করে। তো আমি বললাম যে না, হয়নি। তো বেচারা ভাবছে যে আমি ভুল করে দিলাম, এতটা ঘি জমিয়েছে। বললাম না না, তোমার জন্য নয়, কিছু ভুল আমি করেছি সেই জন্য হয়নি, তুমি তো এভাবেই করো বলো। বলছে হ্যাঁ, আমি তো এভাবেই করি, সে বলছে। তো এভাবেই হলো না, যাই হোক হলো না কিছু, আমার ফল্ট হয়েছে, পানি বেশি হয়েছে অথবা পানি কম হয়েছে, নাহলে পানি আগে দিয়ে দিয়েছি বা পানি পরে দিয়েছি। এইভাবে প্রসেসটা কারোর কাছে একবার দেখে নিলে আমারই ভুল। একবার ডাকলে, যদি বলতাম একবার ডেকে আমাকে দেখিয়ে দাও, তাহলে আসতো, এসে আমাকে দেখিয়ে দিত, তাহলে আমার ভালো হতো। এই যে এতটা ঘি হয়েছে, ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম রেগে, যে অনেক টাইম লাগছে আর ক্যামেরা করতে বিরক্ত ধরে গিয়েছিল। তো অনেকটা ঘি হয়েছে। এই যে আমার যে এই যে কৌটোটা আছে না, এই কৌটোটা কিন্তু অনেকটা খালি হয়ে গিয়েছিলো। আমি ঘি বানাচ্ছি, আবার ঘিয়ের পরোটা, তারপরে ভাতে ঘি দিয়ে খাই, বিরিয়ানিতে দিই, তো অনেকটা খালি হয়ে গিয়েছিলো। আমার মা দিয়েছিল অবশ্য সম্পূর্ণ ঘিটা, সেটাই খেয়ে খেয়ে খালি করছি, আবার আমি বানাচ্ছি, ভর্তি হচ্ছে, আবার খাচ্ছি, আবার খালি হচ্ছে, আবার ভরছি। তো এই করে করে ভর্তি হয়নি, একটুখানি বাকি আছে। তো বাটিতে যেটা লেগেছিল ওটাকে হাতে করে নিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম, তো সম্পূর্ণটা ভর্তি হয়ে গিয়েছিল। ভালোই হয়েছে, অনেকটাই ঘি হয়েছে। মানে আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে, নষ্ট কিছুই হয়নি, সময় একটু বেশি লেগেছিলো, কিন্তু হয়েছিল। মাথা ঠান্ডা করে করলাম, তো হয়ে গেল। তো চলুন ছেলেকে একটু দুধ বিস্কুট দিয়ে দিই। তো এই ছেলে এখানে বসে আছে দুধ বিস্কুট খাবে বলে, আর আমি ওকে বললাম নে খেয়ে নে, খেয়ে নিয়ে একটু বড় জামা প্যান্ট পরতে হবে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানেন তো। তো ওকে খেতে বলা মানে বাপরে বাপ। আর ধনে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ধনেগুলো সকালে ভিজিয়েছিলাম, তো পানি দিয়ে একদম ফুলে ফুলে একদম উপর দিয়ে উঠে এসেছে। আর এখানে না মাটিটাও আমি কুঁড়ে রেখেছি,
জানি কয়েকদিনের মধ্যে চলে যাব এখান থেকে, কিন্তু তবুও মনে হলো যে না, দুটো ধনে গাছ লাগাই। কারণ পাশে না আমি অনেক দিন আগে কয়েকটা ধনের দানা ফেলেছিলাম, তো পাশে দুটো মাত্র ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। সেটাকে দেখে আমার মনের মধ্যে একটু লোভ হলো যে তাহলে আমার কাছে তো ধনের দানা আছে, তো ওই ধনের বীজগুলো একটুখানি লাগিয়ে দিই, একটুখানি ভিজিয়ে দেখি আল্লাহর নাম করে যদি হয়। তো বেশ সুন্দর মানে ভাবে লাগিয়ে দিলাম। আর এবার আমি উপর থেকে একটু পানি ছিটিয়ে দেবো 1 মগ। তারপরে দেখবো 2 দিন 3 দিন পরে, হয়তো 2 দিন 3 দিন বা 5 দিন পরেও তো বেরোবে। এখন তো আমি আছি, এত তাড়াতাড়ি তো যাচ্ছি না, 10-12 দিন তো মোটামুটি কম করে তো থাকা যাবে হয়তো। আমি মানে ও চলে গেলেও তো আমাকে এখানে কদিন থাকতে হবে না। দেখা যাক কদিনের মধ্যে বেরোয়, আমি খেতে পাই না পাই, বাড়ির মালকিনরা বা পাশের রুমের এই দিদিরা সকলে তো তুলে খেতে পারবে। ইচ্ছা হলো ওই জন্য লাগিয়ে নিলাম। আর এই যে পানি উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখেছি এইভাবেই আরিয়ানের পাপা পুঁইশাক গাছটা এভাবেই লাগিয়েছিল, দেখি হয় নাকি। তো আমি এবার এগুলো লাগিয়ে নিই, তারপরে অনেক কাজ আছে, ছেলেকে গরমের জামা কাপড় পরাতে হবে, সে কাজগুলো করি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আজকে তাহলে আসি, কালকে আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।